তার মানে এই নারী পাচার চক্রের পেছনে আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আপনি আপনি আমার মামাকে ফাঁসিয়েছেন? আপনার জন্য উনি জেলে? বোকা মেয়ে, আমি তাকে ফাঁসাইনি। হাজমির তো আমাদের হয়ে কাজ করত, নতুন নতুন মেয়ের হদিস দিত, আর ফিরোজ তাদের বিয়ে করত। বাহ, আমার অন্য ছেলেরা প্রেমের প্রলোভন করে কাজ দেওয়ার নাম করে সেই সেই মেয়েগুলোকে তুলে আনতো। তোমার মামা তার নিজের দোষেই জেলে। ছি, কতটা জঘন্য আপনি! সাইদ কিছু বলতে যাবে তার আগেই গোলাগুলির আওয়াজ পেল। সাইদের সাথের লোকেরা বাইরে এসে দেখে পুলিশ সব দিক থেকে ওদের ঘেরাও করে ফেলেছে। ছেলেগুলো সাইদের কাছে যেতে নিল, আরও কিছু পুলিশ এসে ওদের ধরে ফেলে। সাইদ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। বাইরে কি হচ্ছে এসব? সাইদ উঠে যেতে নেবে তখন দেখে শিশির আসছে। শিশিরকে দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে সুব্রতার। শিশির এসে সাইদের সামনে দাঁড়ালো। হো, তাহলে চলে এসেছিস? কি করব, একমাত্র চাচা ডেকেছে, না এসে পারি? তবে মানতে হবে আসলেই আপনি খুব সাহসী, না হলে কি আর একটা নারী পাচারের মতো কাজের বস হতে পারেন? কিন্তু কি বলুন তো, অনেক চালাক মানুষও কোথাও না কোথাও ছোট একটা ভুল করে ফেলে, আর সেই ভুল তাকে তার পাপের সাজা দেওয়াতে অবদান রাখে। মানে? মানে আপনি কি ভাবছেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? হুম হুম, বরং আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি তো অনেক আগে থেকেই জানতাম শুভ্রতা আপনার কাছে আছে, ইভেন ভালোই আছে। মানে তুই কিভাবে জানলি? আমি আগে জানতাম আপনি শুভ্রতাকে কিডন্যাপ করবেন, তাই তো আমি শুভ্রতাকে সেভাবেই রেডি রাখছি যেন আপনি ওকে কিডন্যাপ করলেই আমি তা জানতে পারি। মানে? মানে মানে এই যে শুভ্রতার চেইনে একটা ছোট স্পিকার লাগানো আছে, আর ওর কানের দুলের সাথে একটা হিডেন ক্যামেরা লাগানো আছে, যেটার মাধ্যমে আমি জানতে পারি শুভ্রতা কোথায় আছে, কি করছে। আমি আগেই জানতাম এমন কিছু হবে, তাই আগে থেকে আমি তৈরি ছিলাম। তোমার সামনে শুধু নাটক করেছি আমি। আমি জানি তো তোমার লোকেরা আমাদের অফিসারদের মধ্যে মিল আছে, তাই আর কি একটু কান্নাকাটি করছিলাম। ও, মানে আমার চালের উপর চাল চেলেছিস তুই? হ্যাঁ, কিছুটাই তাই বলতে পারেন, কিন্তু আমার জানা বাকি আছে কেন আপনি আমার বাবাকে, সুব্রতার বাবাকে মারলেন। একবার কি হাত কাঁপেনি নিজের বড় ভাইকে মারার সময়? আর আমার ভাই, তাকে কেন মারলেন? যাক, সব যখন তুই জেনে গেছিস, তাহলে এটুকু কেন আমি বাকি রাখবো বলে দিচ্ছি। আমি আর তোর বাবা কোনো দিনও এক ছিলাম না। আমাদের বাবার আমার থেকে বেশি ভালোবাসা আর প্রিয় ছিল তোর বাবা। এর কারণ এটাই, আমি ছিলাম প্রচুর খাপছাড়া, কোনো কিছু তেমন গুরুত্ব দিতাম না। কিন্তু তোর বাবা ছিল একদম লেজেন্ডারি, সব কিছুতে তার অ্যাক্টিভিটি ছিল। এভাবেই বড় হতে লাগি আমরা। আমি দিন দিন মদ, ড্রাগস, নারী নেশাতে ডুবে যাচ্ছিলাম। তোর বাবা আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু আমি ভালো হইনি। দেখতে দেখতে তোর বাবা হলো পুলিশ, আর আমি হলাম একজন বেকার, যার কারণে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর আমার সাথে দেখা হয় নারী পাচারকারী দলের বস জসিপের সাথে। জসিপ খ্রিস্টান ছিল। জসিপ আমাকে ওর দলে নিয়ে নেয়। তারপর আমরা শুরু করি নারী পাচার করা, সাথে বাচ্চাও করতাম। এরপর জসিপ মারা যায়, আর দলের বস হই আমি। আমার লিডে গ্রুপ চলতো। একটা সময় বাচ্চা পাচার করা রিস্ক হয়ে যাচ্ছিল। এর মাঝে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল 20টা বাচ্চার। আমরা 18টা বাচ্চা জোগাড় করলাম, কিন্তু বাকি 2টা বাচ্চা পাচ্ছিলাম না। তখন ঠিক করলাম হাসপাতাল থেকে নিব। কাজ মতো গেলাম হাসপাতালে। ওই রাতে একসাথে 2টা ডেলিভারি হয়েছে। সেখানে জানতে পারি আমার ভাইয়ের বউও আছে। তখন মাথায় বুদ্ধি আসলো, ভাইয়ের বাচ্চাটা নেব। সেই মতো ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি ভাইয়ের 2টা যমজ ছেলে হয়েছে। বাচ্চা 2টা আপাতত বেবি রুমে আছে। আমি ডাক্তারকে টাকা দিয়ে ওদের 2জনকে দিতে বলি, কিন্তু ডাক্তার যতক্ষণে বাচ্চা আনবে তার আগে ভাইয়ার কোলে তার এক ছেলেকে দিয়ে দেওয়া হয়। তাই ডাক্তার আমাকে অন্য বাচ্চাটা দিতে চেয়েছিল, কিন্তু ওই সময় পুলিশ জেনে যায়। এসবের কথা রেড মারল আমাদের ওখানে। আমি তাই আমার দলবল নিয়ে পালিয়ে আসলাম, সব বাচ্চা ওখানে রেখে। পরবর্তীতে ওই আর একটা বাচ্চা কি হয়
সেটা আমি জানতে পারিনি। এরপর 1 বছর আমরা ঠান্ডা থেকে আবার কাজ শুরু করি। এবার শুধু মেয়ে পাচার করা আমাদের উদ্দেশ্য ছিল, তাই করছিলাম। তখন আমাদের দলে এসে যোগ দেয় আজমির। আজমিরকে কাজ দিত ফিরোজ। কখন কোথায় কোন মেয়ে তুলতে হবে, নতুন মেয়ের খোঁজ দেওয়ার দায়িত্ব ছিল ওর। ভালোই চলছিল কাজ, কিন্তু এর মাঝে আবার পুলিশের লোকেদের হানা দেওয়ার কথা জানতে পারি। আর জানতে পারি আমার ভাই তাতে আছে। আমার ভাইয়ের হাতে আমার বিরুদ্ধে জোরালো প্রমাণ ছিল। সেই প্রমাণ দিয়েছিল সুব্রতার বাবা। সুব্রতার বাবা কোনোভাবে দেখে ফেলেছিল আমাদের নারী পাচার করতে, সেটা সে তার ফোনের ক্যামেরায় ধারণ করে ফেলে, আর সেটা আমার ভাইকে দেয়। আমি জানতাম এটা আমার জন্য কত বড় বিপদ, তাই আমি আগে সুব্রতার বাবাকে মেরে ফেলি। এমনভাবে মারি যে বোঝাই যায় না যেন ওটা মার্ডার। এরপর আমি ভাইয়াকে মারলাম, সেটাও খুব প্ল্যানিং করে। আমি ভেবেছিলাম এরপর আর কোনো সমস্যা আমার থাকবে না, কিন্তু তুই তোর বাপের মতো আমার কাছে নাক গলালি। আমাদের মেয়ে পাচারকারী ব্যবসা চলছিল ভালো, কিন্তু তুই আবার ইনভেস্টিগেশন শুরু করলি। ভেবেছিলাম সেদিনে এনকাউন্টারে তুই মরে গেছিস, কিন্তু তুই যে আরিয়ান হয়ে ফিরে আসবি ভাবিনি। আর দেখ কি ভাগ্য, তোর ভাইকে আমি কিডন্যাপ করলাম। সেই জায়গায় তুই গেলি। আরিয়ানকে মারার ইচ্ছে ছিল না, কিন্তু তোর জন্যই ওকে মেরেছি। তবে আজ তুইও মরবি আমার হাতে। হিউন, আমি কোনো রিস্ক নেব না। মানুষ কতটা খারাপ হতে পারে তা আপনাকে না দেখলে জানতাম না। একটা অপরাধ থাকতে কতগুলো অপরাধ করেছেন আপনি, আফসোসও হচ্ছে না আপনার? সাইদের সব কথা শুনে সুব্রতা চুপ হয়ে গেছে। এই নোংরা কাজে তার বাবার প্রাণ গেছে, এই লোকটার কারণে সে বাবা হারা হয়েছে। সুব্রতার সব শুনে চোখের পানি অঝরে গড়িয়ে পড়ছে। আরিয়ান যে আমার ভাই সেটা পরে কিভাবে জানলেন? আর ওকে মারলেন কেন? ও কি অপরাধ করেছিল? বেশ অনেকটা নীরবতা পালন করে শিশির আবার সাইদকে প্রশ্ন ছুড়ে দেয়। সাইদ আগের মতোই চেয়ারে পা তুলে বসে আছে। দেখে মনেই হচ্ছে না তার কোনো প্রকার ভয় কাজ করছে। হাসপাতাল থেকে যে বাচ্চাটাকে কি করা হয়েছিল সেটা আমি জানতাম না। যখন তোর বাবার পর কয়েক বছর পর আরেকজন অফিসার আমাদের কেস নিয়ে কাজে নেমেছে শুনলাম, তখন আমি খোঁজ নিতে গিয়ে দেখি আরিয়ান। অনেক অবাক হয়েছিলাম, হুবহু তোর মতো দেখতে। প্রথমে ভেবেছিলাম হয়তো তুই, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি তুইও পুলিশ অফিসার হয়েছিস, কিন্তু এটা তুই না। তখন আমি বুঝতে পারি এটা তোর সেই ভাই। আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম হাসপাতালে এক নিঃসন্তান দম্পতি ওকে দত্তক নিয়েছে, কারণ আরিয়ানকে আর তোর মা বাবার কাছে দেওয়া হয়নি, বা তাদের জানানো হয়নি আরিয়ানের কথা। ইকবাল ছিল সেই দত্তক দম্পতি যারা আরিয়ানকে নেয়। আরিয়ান আমার জন্য বিপদ ছিল, তাই ওকে গায়েব করে দেই। কিন্তু তোর মৃত্যুর পর যখন আবার শুনি যে আরিয়ান নামে আরেকজন নিউ অফিসার এসেছে, তখন আবার আমি খোঁজ নেই, আর সেখানে দেখি তোকে। প্রথমে অবাক হয়েছিলাম, কারণ আরিয়ান আমার কাছে তুই মরে গেছিস। তাহলে এটা কে? পরে আমার লোকেদের তোদের লোকেদের মাঝে মিলিয়ে দেয়। এরপর জানতে পারি তুই শিশির, আরিয়ান হয়ে আমাকে ধরতে এসেছিস। আরিয়ানকে মারতে ইচ্ছে ছিল না, কিন্তু ও বেশি ফড়ফড় করতো, তাই তো ওকে মেরে ফেলেছি। কিন্তু আমার একটা কথা জানার আছে, তুই কিভাবে জানলি যে তোর ভাই আছে, আর সে কোথায় আছে? আপনার সব কুকর্ম আমার বাবা তার ফাইলে রেখেছিল। আমার বাবা জানতে পেরেছিল তার আরেক ছেলের কথা, সেই সহ তথ্য প্রমাণ বাবা তার ফাইলে রেখেছিল, ইভেন সুব্রতার বাবার দেওয়া প্রমাণও। আমি যখন হেডকোয়ার্টার থেকে ফাইল নেই আর সব দেখি, তখন আমি জানতে পারি আমার ভাই আছে একটা আমার মতো, আর সে আছে ইকবাল স্যারের কাছে। কিন্তু যখন আমি ইকবাল স্যারের কাছে যেতে চাইলাম, তখন জানতে পারলাম আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি জানতে পারি আরিয়ান এই কেসটা নিয়ে কাজ করছিল, সেই অবস্থায় ও গায়েব হয়েছে, কিন্তু সেটা ইকবাল স্যারকে জানানো হয়নি। আমি জানতাম আমি চাইলেও তোমাকে ধরতে পারবো না, তাই আমি নিজের মরা নাটকটা সাজাই। আমি জানতাম তুমি আমার মরার খবর পেয়ে ঠিক আসবে বাংলাদেশে, আর এসেছো। ফিরোজকে তুমি জেলরকে দিয়ে জেল থেকে ছাড়িয়েছো, আমি সেটাও জানতাম, কিন্তু আমি চুপ ছিলাম, কারণ সঠিক সময় তোমাকে ধাওয়া দেওয়ার অপেক্ষায় ছিলাম। নাও আই এম সাকসেস। তোর কি আসলেই মনে হয় তুই সাকসেস?
এতক্ষণে তো মেয়ে সব পাচার হয়ে গেছে, আর এখন তুইও মরবি, সাথে এও মরবে। নিজেকে এত চালাক ভাবো? ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার। তুমি যদি অপরাধ শিরায় শিরায় নিয়ে বেড়াও, তবে আমি বুদ্ধি শিরায় শিরায় নিয়ে থাকি। তোমার কি মনে হয় না যে মেয়ে যদি পাচার হয়ে যেত তাহলে এতক্ষণে তোমার কাছে কল আসতো? এসেছে কি কল? আসেনি তো। আমি বলছি কেন আসেনি, কারণ মেয়েগুলো তো পাচার হয়নি। সব মেয়েদের আমাদের অফিসাররা সেভ করে যার যার বাসায় পৌঁছে দিয়েছি ইতিমধ্যে। তোমার এখানে আসার আগে সব মেয়েদের আমরা সেভ করে নিয়েছি। আরও একটা তোমাকে দুঃখের খবর দেই চাচা মিয়া, তোমার যত বেআইনি অর্থ সম্পত্তি আছে তা সব পুলিশের আন্ডারে চলে গেছে। ইভেন তোমার দুবাইয়ের সব বেআইনি সম্পত্তি দুবাই পুলিশ সিল করে দিয়েছে। পাশাপাশি দুবাইয়ের চক্রদেরও তারা ধরে ফেলেছে। আর এখন তুমি যদি ভাবো এখান থেকে তুমি পালাতে পারবে, এটা সম্পূর্ণ তোমার ভুল। এই পুরো জায়গাটা আমার অফিসারদের দিয়ে ঘেরাও করা। তোমার সবগুলো লোকদের আমরা ধরে ফেলেছি। সো তুমি এখন পুরো একা। অ্যান্ড ইটস ইউর টাইম মিস্টার সাইদ আহমেদ। চাইলে এখানে আপনাকে এনকাউন্টার করে মেরে দিতে পারি, কারণ আপনি আমার বাবা, ভাই আর সুব্রতার বাবার খুনি। আমি পুলিশ হয়ে আপনাকে মেরে দিলে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমি একটা কিছু বানিয়ে ঢেকে দিতে পারবো, কিন্তু ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো মানুষ আমি নই। আরিয়ান ওর অফিসারদের ভিতরে আসতে বলে কল দেয়। অফিসাররা ভিতরে এসে সাইদকে হাতকড়া পরিয়ে দেয়। সাইদ এবার মাথা নিচু করে নেয়, আর কোনো পথ খোলা নেই তার। শিশির এবার সুব্রতার কাছে যায়। সুব্রতার চোখ দিয়ে পানি পড়ছে, অনেকটা শক্ট সে খেয়েছে। শিশির সুব্রতার পায়ের বাঁধন খুলে ওকে কোলে তুলে নেয়। সুব্রতা এতে চমকে যায়। শিশির সুব্রতাকে নিয়ে বেরিয়ে আসে। শিশিরদের বাসায় সবাই উপস্থিত। ইকবাল, ইকবালের স্ত্রী, সাবিনা, মহুয়া, চাপা, মৌ, মেহেদি, হাসান সবাইকে সব জানিয়ে দিয়েছে। মৌ হাসানকে সব জানিয়েছে মেহেদি। সব শুনে ইকবাল আর স্ত্রী খুব ভেঙে পড়েছেন। সাবিনা একটা বড় ধাক্কা খেয়েছে। আর এটাই হবে, যেই সন্তানের কথা এতগুলো বছর তিনি জানতেন না, আজ তার কথা জানতে তো পারলেন। কিন্তু সেই সন্তান এই দুনিয়ায় আর নেই। কিছু সময়ের মাঝে শিশির সুব্রতা বাসায় আসলো। সাবিনা শিশিরকে দেখে উঠে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে কোনো মা কি নিজেকে আর সামলাতে পারে? সাবিনা শিশির দুজনেই কান্না করছে। কয়েক মুহূর্ত পর দুজনেই থামলো। সাবিনা আদরে আদরে ছেলেকে ভরিয়ে দিচ্ছে। শিশির মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে ইকবালের কাছে গেল, মাথা নিচু করে বলল, আই এম সরি স্যার, আমি আপনাকে সত্যি কথা আগে বলিনি। যদি আমি আগে জানাতাম তাহলে আপনারা অনেক কষ্ট পেতেন। আমি চাইনি সেটা। আমাকে ক্ষমা করে দেবেন। ইকবাল শিশিরকে জড়িয়ে ধরে বলল, তোমার প্রতি আমাদের কোনো রাগ নেই, বরং আমার খুব ভালো লাগছে যে তুমি অনেক দায়িত্ববান একজন ছেলে। নিজের পরিবারের কথা না ভেবে আমাদের কথা ভেবেছ, নিজের দায়িত্ব পালন করেছ। আমরা জানতাম না যে আরিয়ান তোমার ভাই, জানলে তোমাদের কাছেই ফিরিয়ে দিতাম। এভাবে বলবেন না। আমার ভাইকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। মামুনি নিজের ছেলের মতো ওকে বড় করেছে। সেই মামুনিকে আমি এটা বলতাম কি করে যে আরিয়ান। শিশির মিসেস ইকবালের কাছে গেলেন। তিনি সোফায় বসে আছে। শিশির হাঁটু গেড়ে বসে তার কোলে মাথা রেখে বলে, তুমি কি রেগে আছো আমার উপর মামুনি? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই সত্যি বলিনি। রাগ করে থেকো না আমার উপর মামুনি। মিসেস ইকবাল শিশিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোনো মা কি তার ছেলের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? তুই তো আমার আরিয়ানের প্রতিচ্ছবি, তোর মাঝে আমি আরিয়ানকে দেখি। আমি তো তোমারও ছেলে, তাই না? নাকি আমি আরিয়ান না শুনে আমাকে পর করে দেবে? মার খাবি একদম। হ্যাঁ আপা, দেন তো ওকে কয়েকটা মাইল। আজ থেকে আপনিও ওকে ধরে ধরে শাসন করবেন। আমার কথা তো শুনে না, আপনার মার খেলে শুনবে। সাবিনার কথায় সবাই হেসে দেয়। অনেক ঝড়ঝাপটার পর আমার পরিবারটা এক হয়েছে, আজ আমি অনেক খুশি। হ্যাঁ তোমরা যাও, সবাই ফ্রেশ হয়ে আসো। আমি আর সাবিনা তোমাদের জন্য রান্না করছি। হ্যাঁ চাপা, তুই মৌ, মেহেদি, হাসান ওদেরকে ওদের রুম দেখিয়ে দে। আচ্ছা। আর শিশির, তুই সুব্রতাকে নিয়ে তোদের রুমে যা। সুব্রতা এই কথা শুনে গটগট করে চলে গেল উপরে। মহুয়া তখন হেসে বলে, আজ ভাইয়ার কপালে সেই দুঃখ আছে। তুই চুপ। শিশির চলে যায় রুমে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে শিশির। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না ওর। আল্লাহ ভিতরে আমার জন্য ঘূর্ণিঝড় অপেক্ষা করছে। আমাকে উড়িয়ে দেয় না যেন আল্লাহ। আমাকে সেভ করো প্লিজ। শিশির আস্তে করে দরজা খুলে ভিতরে গেল। ভিতরে যেতেই সুব্রতা চিৎকার দিল, খবরদার কালা ইঁদুর, ভেতরে আসবি না, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। উই মা, এ তো অনেক ক্ষেপে আছে। শিশির ম্যাকি হাসি দিতে দিতে ভিতরে এসে বলল, বউ, তুমি রাগ করছো কেন?
আমার লক্ষ্মী বউ আমার সাথে রাগ করে না। আমি তোমার 10টা না 5টা, একটা মাত্র জামাই। খ্যাতা পড়ি তোর জামাইয়ের কপালে। ওই ওই বান্দর, তুই কেন বলস নাই তুই শিশির? তুই জানোস আমি কত কষ্ট পাইছি এই কয়েক মাস। ইঁদুরের ঘরের নাতি, তোর সাথে কোনো কথা নাই আমার। তুই এই ঘরে থেকে যা। আমি তোমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই। শিশির বাবা বউ তোমার অনেক খেপে গেছে। এখন তাকে লাভ থেরাপি না দিলে রাগ কমবে না। চলো বাবা, লেগে পড়ো লাভ থেরাপি দিতে। সুব্রতা শিশিরকে বকেই যাচ্ছে। শিশির চট করে ওকে কোলে তুলে নিল আর ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল নিজের ঠোঁট দিয়ে। শিশিরের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায় সুব্রতা। কয়েক সেকেন্ড লাগে বুঝে উঠতে যে কী হচ্ছে। সুব্রতা যেন হারিয়ে গেছে এক আলাদা ভালোবাসায়। শিশিরের শার্টের কলার জোরে চেপে ধরে। আর শিশির সে তো একদম হারিয়ে গেছে সুব্রতার অষ্টদয়ের মাঝে। বেশ কিছুটা সময় পর শিশির সুব্রতার ঠোঁট ছাড়ল। সুব্রতা শিশির দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সুব্রতার দুই গাল টমেটোর মতো লাল হয়ে গেছে লজ্জায়। শিশির সেটা দেখে বাঁকা হাসি দিল আর নিজে নিজে বলল, আরে শিশির, তোর শরৎ সুব্রতা দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। চল তাকে আরেকটু লজ্জা দেয়া যাক। শিশির সুব্রতাকে আরো লজ্জা দেওয়ার জন্য বলে, ও মা, বউ তোমার গাল দেখি টমেটোর মতো লাল হয়ে গেছে। তোমার গালে আবার কে কামড়ালো? মশা নাকি? শিশিরের কথা শুনে সুব্রতা গাল ফুলিয়ে বলে, গালে কামড় দেয়নি, দিয়েছেন তো আপনি আমার বলতে বলতে সুব্রতা থেমে গেল। শিশির তা দেখে মুচকি হেসে সুব্রতার কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি তোমার এই ঠোঁট নাড়িয়ে যখনই আমাকে বকবে, আমি তখনই এই ঠোঁটের মধু আহরণ করব। ইউনো, এই মধু সব মধুকে হার মানাবে। বলেই সুব্রতার লাল হয়ে যাওয়া গালে কামড় বসিয়ে দেয় শিশির। আউচ! এভাবে কামড়াচ্ছেন কেন? রাক্ষস নাকি? হ্যাঁ, এভাবে কেউ কামড়ায়? ছাড়ুন আমাকে, আমি শাওয়ার নিব। ওকে চলো, আজ তোমার শাওয়ারও হবে, আমার ক্ষুধাও মিটবে। আসলে আমি অনেক হাংরি, তাই আজকে তোমাকে কামড়ে কামড়ে খাবো। সো আর ইউ রেডি সুব্রতা? শিশিরের কথা শুনে সুব্রতা লজ্জায় লাল হয়ে যায় আবার। আর শিশির সুব্রতাকে নিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে সুব্রতা আর তার পাশে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে শিশির। শাওয়ারে বেশ জ্বালিয়েছে সে সুব্রতাকে। ভালোবাসা মিশ্রিত জ্বালানো যাকে বলে। শিশির সুব্রতাকে আরেকটু জ্বালানোর জন্য বলতে লাগলো, সুব্রতা তুমি তো একটা রাক্ষসী। দেখো আমাকে নখের আঁচড় দিয়ে কি করছো। ইস, জ্বলছে এখনো। শিশিরের এতটুকু কথাই যথেষ্ট ছিল সুব্রতাকে ফের রাগানোর জন্য। সুব্রতা শিশিরের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, আমি রাক্ষসী হলে আপনি রাক্ষস রাজ রাবণ। আমাকে বলছেন নখের আঁচড় দিয়েছি? আর আপনি আপনি এগুলো কি করেছেন? হ্যাঁ, এই দেখেন আমার গলার ধার এখানে লাল করে দিয়েছেন কামড়ে। আর এই যে এই গালের এদিকেও কামড়ে দাগ করে দিয়েছেন। আমি এখন কিভাবে যাব নিচের সবার সামনে? হ্যাঁ, উত্তর দিন, কিভাবে যাব? সুব্রতার কথা শুনে শিশির সুব্রতার কানের কাছে মুখ নিয়ে বলে,